জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। মাত্র একদিন বাকি ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা। যদিও শনিবার সরকারি ছুটি থাকার সকালে কিছুটা নিরুত্তাপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বেলা 11:30টার দিকে মধুর ক্যান্টিন থেকে ভোট চেয়ে লিফলেট বিতরণ শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। এ সময় তিনি অভিযোগ করেন অনেকেই আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের উপঢৌকন দিচ্ছেন। এক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালনের অভিযোগ প্রশাসনের দিকে। এরপর বেলা 12টায় হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাবেন নিরাপদ ক্যাম্পাসের জন্য। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। সুতরাং সেখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা কোনো প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই না। প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করতে চাই। কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আমরা কাজ করতে চাই না। আরেকটা জিনিস যেটা আমরা দেখছি যে প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিশ দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। এখন আবাসিক অনাবাসিক সব স্টুডেন্টদের কিন্তু 17 বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি। এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটটা প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আর মাত্র একদিন প্রচারণার সময় আছে ডাকসুতে। সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। যুক্ত হচ্ছি সেখানে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা কি বলছেন, কেমন দেখছেন প্রচারণা? অভ্র, জানাবেন। সাজিদ, এই যে আজকের দিনটির পরে আর একদিন, মানে কালকে ঠিক রাত 11টা পর্যন্ত তারা সময় পাবেন প্রচারণা করার। আর ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু হচ্ছে নানা জায়গায় নানাভাবে কিন্তু হচ্ছে আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থী আছে তারা নানা ধরনের অভিযোগ করেছে, কিন্তু সেই অভিযোগ উপেক্ষা করে কিন্তু এই যে নির্বাচন নানাভাবে সুষ্ঠু হওয়ার জন্য এগিয়ে চলছে বলে জানিয়েছেন যারা কিনা নির্বাচন কমিশনের সদস্য আছেন তারা। তার পাশাপাশি কিন্তু ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনা দেখতে পাচ্ছি। তারা কিন্তু আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও নানা ধরনের ডাকসু কেন্দ্রিক আয়োজনে তারা অংশগ্রহণ করছেন। তাছাড়া হচ্ছে প্রচারণার কথা যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে কিন্তু সাজিদ এখানে কিন্তু হলে গিয়ে সবাই প্রচারণা করছে এবং হলগুলোর পাশাপাশি বিভিন্ন মল চত্বর থেকে শুরু করে যেখানে হচ্ছে শিক্ষার্থীরা বেশি থাকে সেই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে যে প্রার্থীরা আছে তাদেরকে কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু ডাকসু নির্বাচনকে ঘিরে একটি বিতর্কের আয়োজন করা হয়েছে। এটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজন করেছে। সেখানে কিন্তু আজকে মূলত ভিপিরা এসেছে, যত ভিপি আছে সব ভিপি এসে কিন্তু এই বিতর্কে অংশগ্রহণ করছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো করছে এবং তার পাশাপাশি উত্তর দিচ্ছে যারা ভিপি আছে তারা। এবং গতকালকে আমরা দেখেছি যে জিএস এবং এর আগের দিন এজিএসদের নিয়ে একই অনুষ্ঠান হয়েছে এবং এই বিতর্ক থেকে কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের নানা চাওয়া পাওয়া এবং যারা কিনা ভিপি আছে, যারা কিনা প্রার্থী আছে তাদের কিন্তু হচ্ছে ইস্তেহারের কথাও কিন্তু এখানে উঠে আসছে। সর্বোপরি এই নির্বাচনকে ঘিরে কিন্তু হচ্ছে উৎসাহ উদ্দীপনার কিন্তু কোনো আংশিক কমতি দেখছি না। নির্বাচন কমিশনাররাও কিন্তু হচ্ছে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন। তাদের পক্ষ থেকে কিন্তু বারবারই জানানো হচ্ছে সব ধরনের লিখিত অভিযোগের কিন্তু সুরাহা করার তারা চেষ্টা করছেন। আর গত দিনগুলোতে কিন্তু হচ্ছে 3 দিন যেই ছুটির বিষয়টি ছিল সেটিকে কমিয়ে কিন্তু একদিনে আনা হয়েছে। ক্লাস পরীক্ষা বন্ধ রাখার যে 3 দিনের ব্যাপারটি ছিল সেটি কিন্তু হচ্ছে শুধুমাত্র 9 সেপ্টেম্বর কিন্তু রাখা হয়েছে। আর আগামী 9 তারিখ কিন্তু এই
ভোট অনুষ্ঠিত হবে। এই সময় কিন্তু ভোট কেন্দ্র বাড়ানোর ব্যাপারে নানা প্রার্থী নানা রকম কথা বললেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যেই ভোট কেন্দ্রগুলো আছে সেখানে সুষ্ঠুভাবে সব ভোটারদের ভোট নেওয়া সম্ভব। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর সর্বশেষ। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। ছুটির দিনেও চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। এদিকে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেল। ছুটির দিনে ক্লাস বন্ধ থাকায় সকাল থেকে বড় জনসংযোগ বা জমায়েত চোখে পড়েনি, তবে বিচ্ছিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিন আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা গবেষণা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ও নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়াসহ ৮ দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ইশতেহারে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা চালু ও পরিবেশ রক্ষার অঙ্গীকারও উঠে আসে। চলতি মাসের ১১ সেপ্টেম্বর হবে ডাকসু কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন। একাডেমিক ক্যালেন্ডার নিয়মিত ডাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করতে হবে। কোর্স কারিকুলামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বুনিয়াদী ইংরেজি কোর্স চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালু করা হবে। অপ্রয়োজনীয় কোনো বিভাগ চালু না করে রাষ্ট্র, সমাজ ও সময়ের প্রয়োজনে নতুন বিভাগ চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করা হবে। ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন সংকট নিরসন কল্পে নিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে নিরাপদ অটোরিকশা চালু এবং ইলেকট্রিক কারের সংখ্যা বৃদ্ধি ও ভাড়া হ্রাস করা হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিদ্যমান বাস রুট পর্যালোচনা, বাসের সংখ্যা বৃদ্ধি ও নতুন রুট চালু করা হবে। প্রচারণার নবম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, ডাকসুতে কেমন জমে উঠেছে প্রচারণা, কি বলছেন সেখানকার শিক্ষার্থীরা? একেবারে জমে উঠেছে সেটিও বলা যায় না, একেবারে হচ্ছে না প্রচারণা সেটিও না। যেহেতু আজকে ছুটির দিন, একাডেমিক সব রকম কার্যক্রম বন্ধ জানেন সাজিদ, সেক্ষেত্রে আজকে আমরা হলগুলোতে দেখেছি বিচ্ছিন্নভাবেই দলবল নিয়ে না হলেও এককভাবে যে নির্বাচনের যে প্রচারণা সেটি চলছে। আর আমি মুরাদ চত্বরে আছি এই মুহূর্তে, যেহেতু এখানে কোনো ক্লাসরুমই আজকে খোলা ছিল না, গতকালও ছিল না, সেক্ষেত্রে এখানে সে অর্থে প্রার্থীদের দেখা যাচ্ছে না। নিজ নিজ যে হলগুলো রয়েছে সেখানে তারা আসলে প্রচারণা চালাচ্ছেন। আজকে ছাত্রদল তার ইশতেহার প্রকাশ করেছে, সেখানে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। ৮ দফা যে প্রতিশ্রুতি, সেখানে আমরা যেটি দেখেছি তারা আন্তর্জাতিক মানের যে শিক্ষা ব্যবস্থা গবেষণা সেটি করতে চান যদি জয়ী হয়। সেক্ষেত্রে যে পরিবহন ব্যবস্থা, খাদ্য, নিরাপদ খাদ্যের সমস্যা, এই যে যতগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো, এবং সেশন জটের বিষয়গুলো আমরা দেখছি প্রার্থীরা বলছেন, ভোটাররা বলছেন, সেগুলো নিরসনে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং ভোটাররা যেটি বলছেন, তারা কোনো আসলে প্যানেল দেখে কে কোন মতাদর্শের, কোন রাজনীতি লেজুরবৃত্তি করছেন, বড় দল না ছোট দল, সেগুলো আসলে তারা দেখে নির্বাচিত করতে চান না। যেহেতু এটি পুরোটাই তাদের ক্যাম্পাসের বিষয় এবং শিক্ষার্থী এবং ক্যাম্পাস বান্ধব কার্যক্রম যারা পরিচালনা এতদিন করেছেন এবং সামনেও করবেন, তাদেরকে তারা নির্বাচিত করতে চান। এবং বিশেষ করে হলগুলোতে যা এত বছর যাবৎ কিংবা এতদিন যাবৎ যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন, তাদেরকেই আসলে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান। এবং যারা দলীয় প্যানেলের যারা রয়েছেন তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা দলীয় রেজুরবৃত্তি না করে শিক্ষার্থী বান্ধব কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য। এবং আর মাত্র 3 দিন রয়েছে, 3 দিনই আসলে 9 তারিখ পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে। তারপরে আর সুযোগ নেই, যেহেতু 11 সেপ্টেম্বর নির্বাচন, 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চলবে। নিশ্চয়ই কালকে একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে, এই চত্বরে কোলাহল বাড়বে, এখানে আসলে দৃশ্যমান যে প্রচারণা সেটিও দেখা যাবে। তবে অনলাইনেও প্রচারণা কিন্তু চালমান রেখেছে, আমরা দেখেছি অনেকগুলো প্রার্থীরা সেটি করছেন। হলগুলোতে আজকে বেশি জোর দিচ্ছেন তারা, সারাদিন আমরা সেটিই দেখছিলাম। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা সবশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।
কয়েক সপ্তাহের মধ্যেই এবং জাতীয় নির্বাচনের বহু আগেই তারেক রহমান দেশে থেকে দলকে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আওয়ামী লীগ আবারও সুযোগ খুঁজছে মন্তব্য করে ডাক্তার জাহিদ বলেন, পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করা যায় না। সবাইকে চলমান ষড়যন্ত্র রুখতে চোখ কান খোলা রাখার পরামর্শ দেন তিনি। জনগণের কথা বলে জনগণের অধিকার হরণ করার জন্য দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, তাদের সেই ষড়যন্ত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ প্রতিরোধ করবে এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ 24শে জুলাইয়ে অংশগ্রহণকারী সেই সকল পক্ষকে নিয়েই একটি জাতীয় নির্বাচন হবে, সেটি নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। নির্বাচন পিছিয়ে দিতে অস্বাভাবিক প্রক্রিয়াতে দেশ পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর শাহবাগের সমাবেশের পর গতকাল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেনি বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখতে গিয়ে তারা এ কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নূরের গুরুতর শারীরিক জখমের কারণে সরকারকে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। নুরুল হক নূরের চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খান বলেন, নূর কিছু মনে রাখতে পারছেন না এবং শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। নূরের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তিনি যখন কথা বলতে যাচ্ছেন, কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না। এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, কি উদ্দেশ্যে তারা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল, বিশেষ ব্যবস্থায়। মামলা না থাকলে ক্লিন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের আগামী নির্বাচনে মনোনয়ন দেবে জাতীয় পার্টি বলে জানিয়েছেন জাপার কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের ভোটাররা আগামী নির্বাচনে জাতীয় পার্টির উপর ভরসা রাখবে। এজন্য 300 আসনেই তারা প্রার্থী দেবেন। এছাড়া পিআর পদ্ধতি ইস্যুতে কয়েকটি রাজনৈতিক দল ভোট বর্জন করলে বিএনপি রাজনৈতিক সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক অনেক জেলা আছে, হ্যাঁ, যেমন 300 আসনে আমরা প্রার্থী দেবো। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন? এদিকে জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ এবং আওয়ামী পুনর্বাসন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মঞ্চ 24। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে 14 দল। বিরোধী দলের ছদ্মবেশে তারা সরকারকে গণতন্ত্র বিরোধী অস্ত্র হিসেবে সহায়তা দিয়েছে। জাতীয় পার্টিকেও এ পথের অন্যতম সহচর দাবি করে তিনি বলেন, বিচারিক হত্যাকাণ্ড সহ রাজনৈতিক দমন পীড়নের সময় তারা নীরব থেকেছে। সংবাদ সম্মেলনের পর থেকে বাংলার মাটিতে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার রাখে না।
পিআর পদ্ধতির বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচন অতীতের ব্যর্থ নির্বাচনগুলোরই পুনরাবৃত্তি ঘটবে। যেহেতু মেজরিটির লোকের ওপিনিয়ন হচ্ছে পিআর, সেক্ষেত্রে বিএনপি তার বিরোধিতা করাটা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ হিসেবে বিবেচিত হবে না। পিআরের ব্যাপারে সরকার এবং ইলেকশন কমিশনের সাথে আলোচনায় আগ্রহী। পরিকল্পিত এবং প্রহসনের নির্বাচনের দিকে যদি গভর্নমেন্ট যায় বা কোনো দল করতে চায়, তাহলে সেটা জনগণ হতে দেবে না। রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে পালিত হয়েছে আনন্দ র্যালি ও সমাবেশ। সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশ্নে জুলুসের আনন্দ মিছিল বের হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারা ঘুরে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে শেষ হয়। পরে সমাবেশে অংশ নিয়ে ভক্ত আশেকানরা জানান, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের দিশারি, শান্তি ও কল্যাণের প্রতীক। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে থাকে মুসলিম উম্মাহ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া, মিলাদ মাহফিল সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। বর্ণাঢ্য শোভাযাত্রা, মিলাদ মাহফিল সহ নানা আয়োজনে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। সকালে চট্টগ্রামে দেশের অন্যতম বৃহৎ জশ্নে জুলুসে অংশ নেন লাখ লাখ মানুষ। নানা ধরনের ব্যানার নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। নেতৃত্ব দেন চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী দেশের ধর্মীয় নেতারা। একইভাবে নীলফামারীর সৈয়দপুরেও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। মোটরযান সহ নানাভাবে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী। সিলেটেও নানা আয়োজনে পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। নানা সাজ পোশাকে এতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় অংশ নেন তারা। এ সময় ঈদে মিলাদুন্নবীর ফজিলত তুলে ধরা হয়। এছাড়া নারায়ণগঞ্জ, রাজশাহী, বরিশাল ও কুমিল্লা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। আজকের দিনের বার্তা হলো যে হুজুর পাক ইসলাম শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে শুভাবর্গণ করেন। এবং পৃথিবীতে যে মানবাধিকারের প্রশ্ন আমাদের জাতিসংঘ বলছে এটা 1948 সালের ব্যাপার। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে মানবাধিকার কাকে বলে, রসুল পাকের প্রকৃত অনুসারীরা মানবাধিকার দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেছেন। আসুন আমরা সকল দল মত ঘুরে গিয়ে আমরা রহমতুল্লিল আলামিনের আদর্শে আদর্শিত হয়ে দেশ ও সমাজ গড়ি, বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ মুক্ত করি। মাজার ভাঙা কিংবা লাশ পুড়িয়ে দেয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তৌহিদি জনতার নামে কারা এসব কাজ করছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, নানা ফতোয়া দিয়ে দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে যেমন চক্রান্ত করেছিল, আবারও সেই রকম ষড়যন্ত্র হচ্ছে কিনা তা অন্তর্বর্তী সরকারকে খুঁজে বের করার আহ্বান জানান তিনি। আরো নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকেই কারো মাজার ভাঙছি, কারো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এইটা তো রাসূলের শিক্ষা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি। বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে। বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সকাল 10:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওয়ায়েদ।
দলীয় সূত্র জানায়, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক ও চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনায় ছিল। লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকাল 8টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল 7:30টার দিকে নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুরের উদ্দেশ্যে রওনা হয় আনন্দ পরিবহনের বাস। আর বাসটিতে 30 জনের বেশি যাত্রী ছিল। যখন বাসটি লক্ষ্মীপুর কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এসে পৌঁছায়, তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বাস থেকে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর শুক্রবার রাতে পুলিশের পক্ষ থেকে এ মামলা করা হয়। এছাড়া মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার ও বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে তারা। গেল 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরা পাগলের মৃত্যুর পর তাকে কবর দেয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় তার কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল এলাকায়। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার পর বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত মানুষ নিহত হন এক যুবক। লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এর পেছনে কার অবহেলা ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যারা ডিসেম্বর ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের নানা ধরনের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা আছে। তবে আমরা এই সরকারের যে 3টা গুরুত্বপূর্ণ এজেন্ডা, সংস্কার, বিচার এবং একটা গণতান্ত্রিক রূপান্তর, সেদিকে এগিয়ে যাচ্ছি। সিলেটের সাদা পাথর তোলা সাম্প্রতিক ঘটনা নয়, এমন দাবি করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আরও 6টি স্থান থেকে অবৈধভাবে পাথর তোলা চলছে। শনিবার সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজিত সংলাপে তিনি আরও বলেন, সাদা পাথর উত্তোলন বন্ধে গণমাধ্যমগুলো এতদিন কোনো প্রচার করেনি। 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর প্রচার হচ্ছে, আর তাতে দায় পড়েছে বর্তমান সরকারের। মামলা মোকদ্দমা থেকে নিয়ে শুরু করে অ্যাডভোকেসি পর্যন্ত সবই করা হয়েছিল, যা সকল দালালি কাগজ সংরক্ষিত আছে। এক পর্যায়ে সরকার বলল যে এটা বন্ধ থাকবে। তারপরে এটা খুলে দেওয়ার জন্য তো কাউন্টার অ্যাডভোকেসি চলতেই থাকে, কিন্তু সেই কাউন্টার অ্যাডভোকেসিও ব্যর্থ করা হলো। তারপরে আসলো 5ই আগস্ট। এখন 5ই আগস্টের কাঁধে বন্দুক রেখে বলা হচ্ছে 5ই আগস্টের পর থেকে সবকিছু হচ্ছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউস থেকে তাহিরপুর উপজেলায় যান উপদেষ্টা। পরে সেখান থেকে স্পিডবোটে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ও তার আশপাশের বিভিন্ন হাওর ও বিভিন্ন নদী পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলায় ভারত খাল নামক নদীতে বাঁধা সৃষ্টি করে মৎস্য আহরণের দায়ে 5 জনকে আটক করার নির্দেশনা দেন তিনি। পরে তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের পাঠান মিয়া, আবু বকর, আলী নূর ও নূর আহমেদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় আক্রমণের উদ্দেশ্যে ক্যারিবীয় দ্বীপে F-35 স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মাদক কেন্দ্র লক্ষ্য করে যে কোনো সময় হামলা হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ গণমাধ্যম।
এর আগে 8টি যুদ্ধজাহাজে 12,000 ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানায় পেন্টাগন। এই পরিস্থিতিতে দুই দেশের উত্তেজনা বেশ তুঙ্গে রয়েছে। ভেনেজুয়েলার ক্ষমতাসীন সরকারকে হটাতেই ট্রাম্পের এই পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে যুদ্ধ বিভাগ হিসেবে নাম পরিবর্তন করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে এ আদেশে সই করেন তিনি। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পেন্টাগনের নাম ডিপার্টমেন্ট অব ওয়ার বা যুদ্ধ বিভাগ হওয়াকে যুক্তিযুক্ত মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা রয়েছে বলে মন্তব্য তার। নির্বাহী আদেশে সইয়ের কিছুক্ষণ আগে তিনি একথা বলেন। অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন এ নাম দ্বিতীয় বা গৌণ হিসেবেই ব্যবহার করা হবে বলে জানান ট্রাম্প। একই সাথে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সেক্রেটারি অব ওয়ার কিংবা যুদ্ধমন্ত্রী করার নির্দেশ দেন তিনি। হেগসেথ জানান, নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজের ধরনেও আসবে পরিবর্তন। এখন থেকে প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণের দায়িত্বও থাকবে এই বিভাগের ওপর। এছাড়া এর সেনা সংখ্যাও বাড়ানো হবে উল্লেখযোগ্য হারে। গাজা সিটি পুরোপুরি দখলে নিতে এবার বহুতল ভবন ও টাওয়ারগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে শনিবার এই শহরে সবচেয়ে বড় মুস্তাহা টাওয়ার মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আইডিএফ। এরই মধ্যে ফিলিস্তিনিদের গাজা সিটি ছাড়ার আহ্বান তাদের। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 50 ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। এদিকে শান্তি চুক্তির বিষয়ে হামাসের সঙ্গে গভীর আলোচনা হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সে সময় হামাসের হাতে জিম্মি সব বন্দীদের মুক্তির আহ্বান জানান তিনি। জাপানে টাইফুন পিহপা এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 23 জন, বিধ্বস্ত হয়েছে অন্তত 220টি ঘরবাড়ি। শুক্রবার স্থানীয় সময় রাত 9টায় দেশটির পূর্ব উপকূলে আঘাত হানে টাইফুন পিহপা। টাইফুনের সময় শিজুওকা প্রদেশের 4টি শহরের ওপর দিয়ে তীব্র বাতাস বয়ে যায়। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অনেক বাড়ির ছাদ উড়ে গেছে, সড়কে উল্টে পড়ে আছে গাড়ি। মাকিনোহারা শহর কর্তৃপক্ষ জানিয়েছে টাইফুনে আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এই শহরের 43টি ভবনে সম্পূর্ণ কিংবা বেশিরভাগ বিধ্বস্ত হয়েছে। 184টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার খেলার প্রসঙ্গ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে 3 সদস্যের নির্বাচন কমিশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হুসাইন। নির্বাচন কমিশনার হিসেবে আছেন সিআইডি প্রধান মোহাম্মদ সিকবাতুল্লাহ। অপর কমিশনার হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক যুক্ত হবেন এই কমিশনে। বিসিবির মিডিয়া বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের যুক্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আগামী 4 অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের বিসিবি বোর্ড পরিচালক এবং সভাপতি পদের নির্বাচন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।